ইলেকশনের টাকা সকলে মিলেই কন্ট্রিবিউট করে, এবং এটা আমার এক্সপেরিয়েন্স। দেশবাসীর যেরকম প্রত্যাশা যে 11 দল আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিবে, ডোমেস্টিক্যালি নির্বাচন নিয়ে আমি শঙ্কিত না, উদ্বিগ্নতা, চিন্তিতও না। দুই জায়গাতে আপনি এটাকে বৈধ করে দিলেন এবং ডকুমেন্ট দেখারও কোনো প্রয়োজন মনে করেননি, অ্যাভয়েড করে গিয়েছেন। আর ওই যে আমরা দেখলাম যে সেখানে হাততালি দিচ্ছেন পুলিশের সদস্যরা। 18তে যখন আমরা দেখলাম যে আইন শৃঙ্খলা বাহিনী ডিসিএসপিরা প্রত্যক্ষ তাদের তত্ত্বাবধানে বলা যায় রাতে ভোট হয়েছে। এখন এই যে আমাদের নমিনেশনগুলো দেওয়া হয়েছে বিজনেসম্যানদের, তারা কত বছর রাজনীতি করলে তারা বিজনেসম্যান থেকে পলিটিশিয়ান হবে, আর পলিটিশিয়ান কত বছর বিজনেস করলে বিজনেসম্যান হবে? ইজ দ্যার এনি কারেক্ট ডেফিনেশন? আমাদের দেশে যারা এখন কর্মকর্তারা আছেন প্রশাসনের, তারা কোনো একটা জায়গা থেকে তারা নিয়ন্ত্রিত হচ্ছেন। এবং আমরা নির্বাচন আগে থেকে জামাত বলে এসেছে যে লেভেল প্লেইং ফিল্ডটা আসলে নাই, এটি দৃশ্যমান হচ্ছে। 300 আসনে 11 দলের একক প্রার্থীর ব্যাপারেই সিদ্ধান্ত আসবে বলে আমাদের কাছে মনে হচ্ছে। আলোচনা চলছে, আলোচনা আমরা বলবো যে পজিটিভ অগ্রগতি হচ্ছে। আওয়ামী লীগের এই জুলাই 36 যেটা আমরা দেখেছি, সেই সময় সন্ত্রাসী না এমন লোক আওয়ামী লীগের আমরা কমই দেখেছি। যে মানুষের সহানুভূতি বিএনপির দিকে আছে, এবং সেই দিক থেকে হ্যাঁ অনেকে বলছেন যে হ্যাঁ বিএনপি আগামী দিনে সরকার গঠন করবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক যে যেখানেই আছেন দেশে কিংবা প্রবাসী, সবাইকেই স্বাগত জানাচ্ছি। আমরা নিশ্চয়ই জানি হাটে মাঠে ঘাটে পথে প্রান্তরে বন্দর কিংবা নগরে অথবা গ্রামগঞ্জে যেখানেই আছেন না কেন, এখন সবার আলোচনার বিষয়বস্তু জাতীয় নির্বাচন। বিশেষ করে এরই মধ্যে আপনার হয়তো পছন্দের প্রার্থী অথবা আপনি যে দলের সাপোর্টার তাদের কারো কারো হয়তো মনোনয়নপত্র ফর্ম বাতিল হয়ে গিয়েছে যদি কিছু আসনের, সেই বিষয়গুলো নিয়েও চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, কেন বাতিল হয়েছে, কার কারণে হয়েছে, আবার কি মনোনয়ন পুনরুদ্ধার হবে কিনা, সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে। তবে এই সকল কিছুর মধ্যে একটি কোথায় যেন শঙ্কাও থেকে যায়, কারণ রাজনীতিবিদরা এখনও কেউ কেউ বলার চেষ্টা করছেন নির্বাচন নিয়ে শঙ্কা এখনও কি কাটেনি, এরকম অনেকে বলার চেষ্টা করছেন। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু জাতীয় নির্বাচন, শঙ্কা এবং সংশয়। স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের একজন প্রিয় মুখ, ডান পাশে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী বিএনপি নেতা আনম এহসানুল হক মিলন, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এবং বাঁ পাশে রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমান, যিনি তাদের শ্রমিক উইং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেলও এবং শিবিরের সাবেক সভাপতি। প্রিয় দর্শক, আজকে আমরা রাজনীতির এই টেবিলে যদিও আলোচনায় সমানে সমান, কিন্তু দু প্রজন্মের দুইজন রাজনীতিবিদ নিয়ে বসেছি। তাদের কাছ থেকে শুনবো নির্বাচনের এখনকার পরিস্থিতি। প্রথমে এহসানুল হক মিলন, আপনাকে দিয়েই একটু শুনতে চাই। আজকেই একটু কোট করি, আজকে এনসিপির পক্ষ থেকে তাদের নির্বাচন পরিচালনা কমিটির যে প্রধান উপদেষ্টা আসিফ মাহমুদ, যিনি সাবেক উপদেষ্টা, গিয়েছেন এবং তিনি শঙ্কা প্রকাশ করেছেন চিহ্নিত সন্ত্রাসীদের জেলের বাইরে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, এটি তিনি বলেছেন। এবং মনোনয়ন বাছাইয়ে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন তিনি। কোনো কোনো ক্ষেত্রে একটি নির্দিষ্ট দলের প্রতি প্রশাসনের পক্ষপাতিত্ব দেখছেন। নির্বাচন সুষ্ঠু হবে নাকি বিগত 3টি নির্বাচনের মতো প্রশাসনের একতরফা আচরণ করবে, এবং এ ধরনের এটি নিয়ে শঙ্কা রয়েছে, তৈরি হয়েছে, এটি তিনি তার বক্তব্য। আমরা গতকালকেও বিএনপি মহাসচিবের কথা শুনেছিলাম, তিনি বলেছেন যে এখনও ষড়যন্ত্র সক্রিয় রয়েছে নির্বাচনের মাঠে। একটু শুনতে চাই আপনার কথা। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমার পুরাতন শিবিরের প্রধান এবং বর্তমান সুরের সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমান সাহেব। দেখুন, আমি কিন্তু বিষয়গুলিকে এইভাবে দেখতে পাচ্ছি না। প্রথমত যদি আমি মহাসচিবের কথা বলি, তিনি ষড়যন্ত্রের কথা বলেছেন। এটি হলো ইন্টারন্যাশনাল ডোমেইনে ষড়যন্ত্র, যে বাংলাদেশ একটি স্থিতিশীল রাষ্ট্র হিসাবে বিশ্বের মানচিত্রে যেন পুনঃপ্রতিষ্ঠিত না হতে পারে, সেই জন্য ষড়যন্ত্র চলছেই এবং চলবেই, এবং সেই ষড়যন্ত্র অত্যন্ত গভীর, সেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা আমরা জানি, এবং সেটা খানিকটা স্পষ্টও বটে। কিন্তু ডোমেস্টিক্যালি নির্বাচন নিয়ে আমি শঙ্কিত না, উদ্বিগ্নতা, চিন্তিতও না। কারণ যদিও আসিফ মাহমুদ বলেছেন চিহ্নিত সন্ত্রাসীদেরকে বাইরে রেখে নির্বাচন আদৌ সম্ভব নয়, চিহ্নিত সন্ত্রাসীরা বরাবরই বাইরে ছিল।
এবং সন্ত্রাসীদের কাতার এখন আনলিমিটেড, কারণ আওয়ামী লীগের এই জুলাই 36 যেটা আমরা দেখেছি, সেই সময় সন্ত্রাসী না এমন লোক আওয়ামী লীগের আমরা কমই দেখেছি। ধরুন ক্ষমতা হস্তান্তর হতে যাচ্ছে বা পতন হতে যাচ্ছে, এমন সময় আমরা দেখেছি মিরপুরে তারা দিব্যি উচ্চস্বরে দা, কুড়াল, রাইফেল, গান, পিস্তল, হেলমেট, চাপাতি নিয়ে তারা উচ্চস্বরে বলছে যে না, তারা আছে, থাকবে। তাহলে এই যারা এই টেলিভিশনের ক্যামেরার মধ্যে আমরা দেখেছি, তারা সকলেই তো সন্ত্রাসী। তো সন্ত্রাসী তো বিশাল অঙ্কের, তো তাদেরকে সকলকেই চিহ্নিত করতে হবে, সকলকেই কারারুদ্ধ করতে হবে, এই স্ট্রেংথ এই সরকারের নেই। তাহলে কি এই সরকার নির্বাচন দেবে না? তাহলে কি অনাগত কাল ধরে নির্বাচন তারা থাকবে? মোটেও না। এই সন্ত্রাসী থেকে দেশকে একটি সুষ্ঠু অবস্থায় নিয়ে আসার জন্য দরকার একটি নির্বাচন। নির্বাচনের বিকল্প কোনো কিছু নেই, নির্বাচন হতেই হবে। এবং যেহেতু হেড অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য গভর্নমেন্ট অ্যাজ এ হোল তারা কমিটেড যে তাদের হাতে কোনো বিকল্প নেই, নির্বাচন দিতেই হবে। এবং এই নির্বাচন তো অন্য দেশে, ধরুন নেপালে অভ্যুত্থানের পরপর 3 মাসের মধ্যে, সব দেশে এটা হয়। কিন্তু এই গভর্নমেন্ট তো ট্রাই করেছে প্রলং করে যে আমরা কতটা সুস্থ স্বাভাবিক অবস্থায় এনে একটা ফেয়ার নির্বাচন দিতে পারবো, সেই যৌক্তিক সময়টা নিয়েই কিন্তু তারা নির্বাচনের জন্য এগিয়েছে। সো ফার আমি দেখি ইটস কোয়াইট ওকে। আর ছোটোখাটো ব্যাপার তো হতেই থাকবে, এ তো বাংলাদেশ। সেই ক্ষেত্রে আমি মনে করি রয়েছে পক্ষপাতদুষ্ট। নির্বাচন কমিশন কাকে পক্ষপাত করবে, কেন করবে, তাদের কি লাভ রয়েছে? আমি তো দেখছি না। এতে বাংলাদেশি তাদেরকে একটি দলকে সাপোর্ট করতে হবে এবং তাকে নির্বাচিত করতে হবে, এই পরিবেশ কি বাংলাদেশে আদৌ আছে? মিলন ভাই, উনি বিএনপির গুলশান অফিসের দিকে ইঙ্গিত করে বলেছেন সরকারি কর্মকর্তাদের একটা অফিসের দিকে কেবলা বানিয়ে ফেলছে। কিছু সরকারি কর্মকর্তা গুলশানে যাতায়াত করেছেন বিভিন্ন হয়তো কারণে, নিরাপত্তাজনিত বা অন্যান্য কারণে, এটিকে কিন্তু উনি কোট করেছেন। দেখুন, বিএনপি 3বার ক্ষমতা ছিল, বাংলাদেশের বৃহত্তম দল এবং যুদ্ধ করে আসছি আমরা, আমাদের অভিজ্ঞতা রয়েছে, আমরা রাষ্ট্র পরিচালনা করেছি এবং আমাদের সাপোর্ট, মেজরিটি সাপোর্ট রয়েছে। এই বিষয়গুলোকে আপনি হঠাৎ করে নতুন দল ওরা এসছে, ওরা আস্তে আস্তে তাদের পদচিহ্ন হবে, আস্তে আস্তে তারা এগোবে, দে হ্যাভ এনাফ টাইম। এখন আমরা প্রবীণ আর নবীন দুজনকে যদি আমরা আলোচনায় সমালোচনায় নিয়ে আসি, এটা কতটা যৌক্তিক? আর দেখুন, এই তারেক রহমান সাহেব দেশে আসছেন, বিএনপির অবস্থান, সাবেক প্রধানমন্ত্রী আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, আমাদের দেশমাতা মৃত্যুবরণ করেছেন। সব মিলিয়ে ওনার এই 17টি বছর বিদেশে থাকা, তারপর গভর্নমেন্ট তাকে দেশে নিয়ে আসা, সব মিলিয়ে ওনাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। আমি তো সেটা বলবো না, আমি বলবো যেটা সরকারের করণীয় সেটাই করছে। এই পজিশনটা যদি অন্য দলের হতো তাহলে কি তা হতো না? ভেবে দেখুন, এইটা নিয়ে আলোচনাতে কিছু নেই। সরকারের লোকজন ওই অফিসে যাচ্ছেন, প্রত্যেকেরই বিভিন্ন বিষয়ে। এই ধরুন, এই নির্বাচনকে সুষ্ঠু স্বাভাবিক করতে হলে ফার্ম কমিটমেন্ট থাকতে হবে কার? বিএনপির। তো বিএনপি তো কমিটেড, আমি তো আমার এলাকায় কমিটেড যে আমরা ভোট রিগিং হতে দেব না, আমরা অসুস্থ নির্বাচন হতে দেব না। আমাদের নির্দেশ এসছে, তা আমরা তো সরকারের সাথে যোগাযোগ রাখবোই কিভাবে এই নির্বাচনটা সুস্থ স্বাভাবিক হয়। সেটাকে আপনি বাঁকা চোখে দেখার তো আমি কোনো কারণ দেখছি না। আর এই দিস ইজ এ বিগ গ্যাপ বিটুইন বিএনপি অ্যান্ড আদার্স পার্টি। তো এই বিগ গ্যাপটাকে নিয়ে আপনি মুখরোচক সমালোচনা করতে পারেন, আমার মনে হয় না আদৌ যৌক্তিক সমালোচনা এগুলি হচ্ছে। এটা আমার ব্যক্তিগত মতামত। মিলন ভাই, আপনার কাছে ফিরবো। আমি একটু অ্যাডভোকেট আতিকুর রহমান আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে মনোনয়ন ফর্ম বাতিল হওয়া থেকে একটু ধরি, আপনাদের জামাত নেতারাও গতকালকে এরকম অভিযোগ করেছিলেন যে একটি দলের প্রতি দুষ্ট, এবং বেশ কিছু জায়গায় একদম জামাতের প্রার্থীরাও কিন্তু বাদ পড়েছে। তা আপনাদের কাছে প্রথম বিষয় হচ্ছে যে আপনাদের যদি কাগজপত্র ঠিক থাকে তাহলে তো বাদ পড়ার কথা না, তো সেই জায়গাটা আপনারা প্রশাসনের দিকে আসলে ঠেলে দিচ্ছেন কেন, একটু ক্লিয়ার করবেন? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের ইসলামুল হক মিলন ভাই সহ আলোচক এবং দেশবাসী যারা শুনছেন সবাইকে আমাদের শুভেচ্ছা এবং সালাম।
দেখুন, আমাদের নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে সারা দেশের মানুষও যেরকম লক্ষ্য, আমরা সেভাবে লক্ষ্য রাখছি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের দিকে। দেখুন, 3টা জায়গাতে দ্বৈত নাগরিকত্ব নিয়ে এক এক জায়গা রিটার্ন এক এক ধরনের তারা সে আচরণ করছেন। কুড়িগ্রাম 3-এ জামাতের প্রার্থী মাহবুব আলম সালেহী, তিনি তার ডকুমেন্টগুলো নিয়ে হাজির হওয়ার পরও কিন্তু না শুনে তার মনোনয়ন বাতিল করে দিয়েছেন। একই কারণ ঘটেছে ফেনী 3 আসনে এবং সুনামগঞ্জ 3 আসনে। এই 2 জায়গায় অভিযোগ করা হয়েছে এবং অভিযোগের সপক্ষে কোনো ডকুমেন্ট হাজির করা হয়নি এবং রিটার্নিং কর্মকর্তা জেলা পরিষদ তারা সেখানে প্রয়োজনও মনে করেননি, তারা বৈধ ঘোষণা করে দিয়েছেন। তো একই ইস্যুতে রিটার্নিং কর্মকর্তাদের ভিন্ন ভিন্ন আচরণ এবং ওই 2 জন প্রার্থী কিন্তু তারা বিএনপির তারা মনোনীত প্রার্থী, কুড়িগ্রাম 3-এর প্রার্থী জামাতের প্রার্থী। তো 2 জায়গাতে আপনি এটাকে বৈধ করে দিলেন এবং ডকুমেন্ট দেখারও কোনো প্রয়োজন মনে করেননি, অ্যাভয়েড করে গিয়েছেন। আর ওই জায়গায় আমরা দেখলাম যে সেখানে হাততালি দিচ্ছেন পুলিশের সদস্যরা। এটি তো আমাদের জন্য একটা উদ্বেগের। আমরা বিগত 14-18-তে আমরা দেখেছি শেখ হাসিনা যেভাবে নির্বাচনটি চেয়েছিল, জনগণের প্রত্যাশার বাইরে গিয়ে তারা নিজের এক সিটে হবে, বিশেষ করে 14 সালে তো ইলেকশন কেউ করেনি। 18-তে যখন আমরা দেখলাম যে আইনশৃঙ্খলা বাহিনী ডিসিএসপিরা প্রত্যক্ষ তাদের তত্ত্বাবধানে বলা যায় রাতে ভোট হয়েছে, তো সেই জায়গায় যখন আমরা দেখি যে এই সময় এসেও রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করেছেন, একদিকে হাততালি দিচ্ছেন, আবার জামাতের প্রার্থী হামিদুর রহমান আজাদের যখন বাতিল হয় সেখানেও কিন্তু কি করেছেন, আবার সরকারি তারা সেখানে হাততালি দিচ্ছেন। তো 2 জায়গাতে সরকারি কর্মকর্তার হাততালি দিচ্ছেন, আবার আইনশৃঙ্খলা তারও হাততালি দিচ্ছেন। এটাতে আমাদের কাছে মনে হচ্ছে আমাদের দেশে যারা এখন কর্মকর্তারা আছেন প্রশাসনের, তারা কোনো একটা জায়গা থেকে তারা নিয়ন্ত্রিত হচ্ছেন এবং আমরা নির্বাচন আগে থেকে জামাত বলে এসেছে যে লেভেল প্লেইং ফিল্ডটা আসলে নাই, এটি দৃশ্যমান হচ্ছে। আমাদের মিলন ভাই বলেছেন, দেখুন আমরা কারো ব্যাপারে অশ্রদ্ধা করছি না। জনাব তারেক রহমান যখন দেশে আসতেন, তিনি বহুদিন পরে এসেছেন, এর সঙ্গে আমরাও তার প্রতি সিম্পেথাইজ। দীর্ঘ সময় তিনি দেশের বাইরে ছিলেন, নানাবিধ তিনি পরিস্থিতি মোকাবেলা করেছেন, কিন্তু তিনি তো দলীয় প্রধান। তিনি এখন একজন দলীয় প্রধানকে তিনি দেশের বাইরে থেকে আসলেন, আপনি প্রটোকল দেন ঠিক আছে, কিন্তু সেনাবাহিনীর হাজার হাজার সদস্যরা যেভাবে দিয়েছেন, আমার কাছে মনে হচ্ছে সরকার তার জায়গা থেকে নিজেরাই লেভেল প্লেইং ফিল্ড তারা কিন্তু রক্ষা করতে পারছেন না। কোনো একটা দলের প্রধানকে আপনি সব ধরনের রাষ্ট্রীয় প্রটোকল দিচ্ছেন, মানে জনগণকে আপনি বুঝাচ্ছেন উনি আমাদের নেক্সট ম্যান। এই যে একটা রাষ্ট্রের একটা ধরেন লেভেল প্লেইং ফিল্ড ঠিক রাখতে না পারা, জনগণ একটা ভুল মেসেজ পাচ্ছে এবং তার দ্বারা ডিসিএসপিরা মনে করছেন না, যেহেতু সরকারের একদিকেই মনোনিবেশ আছে একটা দলের প্রতি, বিশেষ করে তারাও সেখানে বলা যায় যে অনেকে এখানে আছেন যারা আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত, বেশিরভাগই ডিসিএসপিরা আছেন, তারাও সেখানে নিরপেক্ষতা অনেক হারিয়েছেন। বিশেষ করে আমি গত একটা কোনো এক টিভিতে বলেছিলাম যে কুড়িগ্রামের যিনি রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক, আমরা দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটা দলের, তিনি সাবেক ছাত্রলীগের তিনি নেত্রী ছিলেন, তিনি যখন জামাত প্রার্থীর কোনো কথা শুনেননি, তিনি ডকুমেন্ট নিয়ে গিয়েছেন, তিনি শোনারও প্রয়োজন মনে করেননি। তার মানে হচ্ছে তিনি কোনো একটা জায়গা থেকে হয় তিনি নিজে বায়াস হয়ে গিয়েছেন এবং কিংবা তিনি যে জায়গাতে জামাতের অবস্থানটা ভালো, তিনি সেখানে জামাত ইসলামীকে একটা জায়গায় যাতে জামাত নির্বাচনী বৈতরণী সহজে পার হতে না পারে বাধা সৃষ্টি করেছেন। এটা আমাদের কাছে মনে হচ্ছে তিনি নিরপেক্ষতা হারিয়েছেন। আমি গত সপ্তাহে বলেছিলাম যে এবং এই ধরনের যদি কর্মকর্তা আপনার থাকে কোনো একটা জেলাতে, রিটার্নিং কর্মকর্তা, তার দ্বারা কখনো সুষ্ঠু ইলেকশন সেখানে পাওয়া সম্ভব না। দেখুন আমরা আরও দেখলাম কিছু জায়গাতে ঋণ খেলাপিরা তথ্য গোপন করেছেন, যিনি বিএনপির প্রার্থী, এটাকে তারা বৈধ করে দিয়েছেন যেখানে, এবং দেখলাম ঋণ খেলাপি যারা বৈধতা পেয়েছেন বড় অংশে কিন্তু বিএনপির, 2-1 ভিন্ন দলের। এই যে একটা অবস্থান আমাদের চলছে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের সমন্বয়হীনতা, কোথায় তারা কি করবেন এটি আমরা খেয়াল করলাম। এবং সারা দেশের আমরা আইনশৃঙ্খলা বাহিনীর যে অবস্থান আমরা দেখতে পাচ্ছি নানা কারণে, জামাত ইসলামী কোনো কথা বললে আমরা তো একটু ভদ্রভাবে বলি, তারা এটাকে একভাবে নেন, আবার যখন বিএনপি কোনো নেতা সেখানে কথা বলেন তারা যেভাবে মানে খুব তৎপর হয়ে যান, এ তো মনে হচ্ছে তাদের
অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে তারা সেখানে যে লেভেল প্লেইং ফিল্ড আমরা বলি সেই জায়গাতে আসলে অনেক দূর ঘাটতি হচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। যদি আমরা মোটা দাগে বলি আসলে আমরা সারা দেশেই আমাদের নির্বাচনের প্রার্থীরা কাজ করে যাচ্ছেন, ভূমিকা রেখে যাচ্ছেন। আমরা আমাদের কক্সবাজার দেখুন, যেই মামলা 18 সালে নিষ্পত্তি হয়ে জনাব হামিদুর রহমান আজাদ তিনি পেয়েছিলেন, তার মনোনয়ন বৈধ হয়েছিল, ট্রাইব্যুনালের মামলা, তিনি সত্যের মামলা তিনি ইনফরমেশন সেখানে দিয়েছেন, ওই মামলাকে আবার নিয়ে এসে তার সেখানে বাতিল করে দিয়েছেন এবং তিনি অভিযোগ করেছেন সেখানে সরকারে তারা সেখানে হাততালি দিয়েছেন। এটা আমাদের কাছে মনে হচ্ছে কোনো একটা জায়গা থেকে হয় রিটার্নিং কর্মকর্তারা একটা অংশ বায়াস হয়ে গিয়েছেন, কিংবা কোনো একটা অংশ তারা কোনো দলের প্রতি মানে নিজেরা দুর্বলতা প্রদর্শন করে যাতে করে জামাত ইসলামীকে একটু পিছনে ফেলে দেওয়া যায়, এই ধরনের একটা কাজ করছেন বলে আমাদের কাছে আপনি কয়েকবার উল্লেখ করেছেন কোনো একটা জায়গা থেকে, ওই একটা জায়গা কি আবিষ্কার করতে পেরেছেন যে জায়গাটা কোথায়? দেখুন, এটি আমরা রাজনীতিবিদরা সরাসরি না বললেও মানুষ কিন্তু বুঝে। বিগত সময়েও আমরা দেখেছি। দেখুন, আমরা এই খেয়াল করলাম যে নানা জায়গা থেকে যেই আচরণগুলোর কারণে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছিল, ইদানিং আমরা দেখি যে আবার সেই আচরণগুলো শুরু হয়ে গেছে। মানুষকে অতিরিক্ত ভক্তি করা, অতিরিক্ত অগ্রাধিকার দেওয়া, তাকে অতিরিক্ত মানে হাইলাইট করে ফেলা, যেই জায়গাগুলোতে ব্যালেন্স না হলে আসলে রাষ্ট্র, আপনি সংস্কারের কথা বললেও সংস্কার হবে না, সেই জায়গায় দেখুন আমাদের ব্যর্থ করে যাচ্ছে। এবং মানুষ মনে করে যে আমাদের দেশে যারা এখন প্রশাসনে আছেন, যেহেতু জামাতের তো কোনো রিক্রুটমেন্ট এই সময়ে হয় নাই, আর এটা আমাদের দেশে কিন্তু সহজ। দেখুন, রাজনীতিতে যে বৈশিষ্ট্য ধারণ করে সেই বৈশিষ্ট্যের দিক থেকে বিএনপির আমলারা যদি একসময় তারা আওয়ামী লীগ হয়ে গিয়েছে, আবার এখন আমলারা কিন্তু কি তারা বুঝেন এবং তারা অগ্রাধিকার দিয়ে আমলারা কিন্তু বিএনপি হয়ে যান। মানে আমি একটু আপনাকে থামালাম, আপনি বলেছেন যে অতিরিক্ত ওই যে ভক্তি শ্রদ্ধা করা এবং আওয়ামী লীগের মতো ভক্তি শ্রদ্ধা করার কারণে কিন্তু আওয়ামী লীগকে এদেশ থেকে পালাতে হয়েছে। তাহলে যারা অতিরিক্ত ভক্তি শ্রদ্ধা, সেটি যদি আপনি অপোনেন্ট আপনার বিপরীতের রাজনীতির দলের দিকে দিচ্ছেন, তাহলে তাদের তো এটা মাইনাস হওয়ার কথা, তাদের অতিরিক্ত ভক্তি দেখালে। না, আমরা যেটা মনে করি, শুনে একটা জিনিস তো রেজাল্ট আসবে অনেক পরে, ভোট আছে, হ্যাঁ অনেক পরে আসে, কিন্তু এই যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে এটি কিন্তু আমার জন্য ভালো কোনো লক্ষণ না। এটি মানুষকে ভুল মেসেজ দিচ্ছে এবং নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড কিন্তু মানে যে রাখাটা এখানে ব্যর্থ করছে বলে মনে করেন। আমি মিলন ভাই আপনার কাছে আসি একটু, সেটি হচ্ছে অতিরিক্ত ভক্তি করা। আমি যদি ইঙ্গিতে সঙ্গীত যদিও বাজিয়েছে অ্যাডভোকেট আতিক, সেখানটায় একটু ক্লিয়ার হতে চাই। আর এই যে বারবার একই দিকে নিয়ে যাওয়া, সেখানে প্রোটোকলের কথা বলছেন, এটি আমাদের মনে হয় বুঝতে অসুবিধা হচ্ছে না, কোথায় বলছেন, একটু কি বলবেন এ বিষয়ে? আসলে আমি এইভাবে কোনো আলোচনা করতে রাজি না, কারণ কোথাও শব্দ চয়নে এমনও হতে পারে যে প্রতিপক্ষকে বলা হতে পারে যে আমি হয়তো তাদেরকে ছোট করে দেখছি। ধরুন চাঁদপুরে 5 জন ক্যান্ডিডেট, তো নমিনেশন যাচাই বাছাই করে বেরিয়ে আসলাম। তো আমাকে জিজ্ঞেস করছে সাংবাদিকরা, আপনি তো হেভি ওয়েট ক্যান্ডিডেট। তাই বললাম না, আমার কাছে প্রতিপক্ষ হেভি ওয়েট ক্যান্ডিডেট। এখানে হেভি ওয়েট আর স্মল ওয়েট বলে সবাই হেভি ওয়েট, তাই না? এইভাবেই আপনাকে দেখতে হবে। কিন্তু বাস্তবতা নিয়ে আপনি কোথায় কি হচ্ছে এটাকে যদি আপনি চুলচার বিচার করেন, তাহলে এখন ধরুন আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব জুলাই 36-এর পরে তিনি আসতে পারছেন না, ওনার বিরুদ্ধে সরকার, ইন্টারন্যাশনাল ডোমেইন এবং ষড়যন্ত্র, কিলিং মিশন, এটা আমি তো মানে শ্রদ্ধা বলেই বলছি জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে আমি যদি তুলনা করি, নিতান্তই আমার তুলনাটি হবে না। কারণ উনি ওপেন সানরুফ গাড়ির উপরে দাঁড়িয়ে উনি মিছিলের আগে লিডিং দিচ্ছেন, এটা তো পত্রিকায় রয়েছে। এখন আপনি কি পারবেন তারেক রহমানকে সানরুফে গাড়ির উপরে দাঁড় করিয়ে এইভাবে নিতে? এটা কি বাস্তবসম্মত কোনো কথা হলো? যে সিকিউরিটি নেই বলে উনি দেশে আসছেন না, যে সিকিউরিটি নেই বলে মার চিকিৎসার জন্য আসতে পারছেন না এবং আমাদেরকে সুসংগঠিত করতে আসতে পারছেন না, বিদেশ ভূমি করে। তা আমরা যদি এখন লেভেল প্লেইং ফিল্ড মনে করি যে তারেক রহমান সাহেব বিএনপির উনি ভার্সেস আরেকজন মিস্টার XYZ, আমরা তো ভার্সেস করতে পারছি না। আমরা তো দেখেছি হাদিও কিল্ড হয়েছে, কিন্তু আমরা কি জানতাম হাদির বিরুদ্ধে এই ধরনের একটি তাদের অ্যাটাক হবে? কিন্তু আমরা তো নির্ঘাত জেনেছি এবং অ্যাপ্রোচ করেছি সরকারের কাছে।
এবং সরকারের কাছে আমরা চেয়েছি। তো এখন জামাতে আমি বলতে পারতো যে আমাদেরকে বিএনপিকে সেনাবাহিনী দেওয়া হয়েছে, ওনাকে সেনাবাহিনী দেওয়া হোক। তারপর যদি আর্মি বলতো না আমরা দেবো না, দেন এটা তো ইয়াও চেতে নাহি তো চেতে পারে, এভরিবডি কুড আস্ক। এবং তাদের তো ইন্টেলিজেন্স রয়েছে, চাওয়া মতো তারা দিয়ে দিচ্ছে। বিষয়গুলি কিন্তু একটা রাষ্ট্র এভাবে চলতে পারে না, চাইলেই দিয়ে দেবে, এটা হতেও পারে না। কিন্তু জামাতের যেটা অভিযোগ মিলন ভাই, সেটি হচ্ছে যে এই যে প্রটোকলটা, এটা সিকিউরিটির জন্য দিতে বাধ্য হয়েছে, 18 বছরে যিনি যে কারণে আসতে পারেননি, সেটির মেসেজটা ভুলভাবে যাচ্ছে প্রশাসনের কাছে। তারা মনে করছে যে আগামী দিনেরই হয়তো দায়িত্ব তার কাছে আসবেন, এইটা এরকম না। তো কোনো কারণ নেই। আপনি যদি তারেক রহমানের এই সিচুয়েশনটাকে আপনি যদি জামাতের সাথে এই ক্লাইম্যাক্সে আপনি তুলনা করেন, এটা তুলনাটা এখন চলে না। কিন্তু কি হবে আমি জানি না। আমি তো বললাম হাদির বিষয় তো হয়ে গিয়েছে। আমরা কি হাদিরটা ভাবতে পেরেছি যে এটা হতে পারতো? তার হাদিও তো সেনাবাহিনী যেতে পারতো। আমি জানি না কালকে আমার কি হবে, তা আমিও তো কিছু একটা চাইতে পারি। এই অতিরিক্ত প্রটোকলটা আপনি অতিরিক্ত বলছেন, এটা অথবা তার প্রয়োজনীয় প্রটোকল যেটা হচ্ছে সেটা কি জনগণ, সাধারণ জনগণ ইতিবাচকভাবে দেখছে? সাধারণ জনগণ কারা? বাংলাদেশের নাগরিক, দে নোজ এভরিথিং যে তারেক রহমানের প্রোটোকল আছে কি আছে না। আপনি যদি আপনার এখন একজন ক্যামেরাম্যানকে রাজপথে পাঠিয়ে দেন এবং আপনি স্যাম্পলিং করেন, ডেটা নেওয়া শুরু করেন, তারেক রহমান এটা কি দরকার ছিল, আর্মি দরকার, ইউ টেক ইট, ইউ মেক এ সার্ভে। এই জনগণ চাচ্ছে কি চাচ্ছে না, আমার টক শোতে এসে বলবো হোয়াট ডোন্ট ইউ গো ফর এ সার্ভে and then you will see it. আমরা আলোচনার জন্য এগুলো বাড়াতে পারি। লেটস ফরগেট অ্যাবাউট it. আমি আসতেছি এই যে দ্বৈত নাগরিকত্ব। There is nothing in the constitution dual citizenship. Nobody allows it, not even in United States of America. আপনি আমেরিকার সিটিজেন বাংলাদেশের ডুয়েল ন্যাশনালিটি রাখবেন আর আমেরিকান ন্যাশনাল, নো, ইটস নট অ্যালাউড। আর্টিকেল 67 2C রয়েছে, ইফ ইউ হ্যাভ এ ওথ অফ এলিজিয়েন্স টু এনি আদার স্টেট you would be disqualified to be a parliament member. তো এগুলোকে এখন নিশ্চয়ই এগুলি চলে যাবে আপনার ইলেকশন কমিশনে, সেখানে গিয়ে হবে। এগুলি হচ্ছে কনস্টিটিউশন ব্যাপার। আবার আসুন আমি তো দেখেছি চাঁদপুরের ডিসি সাহেব, উনি যাদেরকে ইন্টারভিউ নিয়েছেন সেই জায়গায় যারা ফর্ম ফিল আপে ভুল করেছে, আমার সামনে দেখানো হলো যে একজন হলফনামা স্বাক্ষর করেননি। তো আরেকজন বললো ভাই ভুল করেছে, আপনার সামনে স্বাক্ষর করে দেই না কেন? তো বললো যে ভাই 29 তারিখ তো পার হয়ে গেছে, এই জন্য তো অপশন রয়েছে, আপনি নির্বাচন কমিশন যান, তারা তো ওখানে করে দিবে। কিন্তু আই এম নট অ্যালাউড, যদিও ইটস ইজ মিস্টেকস, ভেরি স্লিপি মাইনর মিস্টেকস। তো এগুলিকে কারেকশন করার সুযোগ রয়েছে। এখন কারেকশন করার আগেই যদি আপনি স্টেটমেন্ট দিয়ে দেন, ইটস এ প্রিম্যাচিউর স্টেটমেন্ট। লেটস নট ডু দ্যাট প্রিম্যাচিউর স্টেটমেন্ট। যদি নির্বাচন কমিশনের পরও কিন্তু ইটস নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, দেন ইউ ক্যান গো টু দ্য কোর্ট, হাই কোর্ট. Then the decision comes, and after all you make a comment that yes there is something wrong. আগে যে আমরা প্রিম্যাচিউর কমেন্ট করি, এতে কিন্তু আমরা ইলেকশনকে বিভ্রান্ত করছি। এখন আমরা যারা নির্বাচনের পথে রয়েছি, সকল দল মানে অ্যান্টি ফ্যাসিস্ট, প্রো বাংলাদেশি, আমরা সকলেই একটি জায়গায় আছি যে আমরা একটা নির্বাচন চাই। তাই আমরাই যদি নিজেদের মধ্যে বিভাজিত করি এবং ক্রিটিক্সগুলো করি যে এটা টাইম বার্ড হয়নি, এখনো সুযোগ রয়েছে, তাহলে আমরাই তো নির্বাচনকে বিঘ্নিত করার চেষ্টা করছি। এটা কি আমার দ্বারা উচিত? লেটস ওয়েট অ্যান্ড সি। দেখুন, বাংলাদেশে যেখানে জোট হয়, মাঝে মাঝে টানাপোড়েন তৈরি হয়, আমরা মনে করি যে লক্ষ্যকে সামনে রেখে 8 দল এখন 11 দল একসাথে হয়েছে, সেই লক্ষ্য সবার কাছে পরিষ্কার। সেই জায়গা ঠিক রেখে আমরা আশাবাদী এখনও সময় আছে 19 তারিখ পর্যন্ত। এর মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি, মান অভিমান এগুলো দূরীভূত হবে এবং দেশবাসীর যেরকম প্রত্যাশা যে 11 দল আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিবে, সেই ধারণাটা নেতৃবৃন্দ রাখেন। সেই জায়গা থেকে আমরা আশাবাদী যে আলাপ আলোচনা চলছে এবং অল্প সময়ে 300 আসনে 11 দলের একক প্রার্থীর ব্যাপারে সিদ্ধান্ত আসবে বলে আমাদের কাছে মনে হচ্ছে। আলোচনা চলছে এবং আলোচনা আমরা বলবো যে পজিটিভ অগ্রগতি হচ্ছে। এখন পর্যন্ত যতটুকু মিডিয়া আসছে যে অমুক দল বের হয়ে যাবেন, আমরা তা মনে করছি না। মনে করি যে আলাপ আলোচনা হয়ে এটা নির্দিষ্ট সময়ের মধ্যেই দলগুলো একমত হবে এবং আসন সমঝোতার যে নতুন আইডিয়া এবার নির্বাচনে, যে যতগুলো দলই থাকুক এক দল সেখানে প্রার্থীদের, বাকি সব দলের নেতা সেখানে একসাথে কাজ করবেন,
সেটা সফল হবে আমাদের কাছে মনে হচ্ছে। আপনি যে আসনটি ছাড়লেন অথবা এরকম কিছু আসন তো আপনারা ছাড়লেন, আপনারা তো 5 আগস্টের পরে এই এলাকাগুলোতে চাষাবাদ করার চেষ্টা করেছেন আপনাদের দাঁড়িপাল্লার পক্ষে। অনেক আমরা সমাবেশ এবং দেখেছি যে পদযাত্রা বা অন্যান্য কর্মসূচি। তো আপনাদের সেই ভোটাররা যেমন বিএনপির বা ধানের শীষের পক্ষে যে রায় দিবে সে তার জোটকে কতটুকু দিবে, কিংবা দাঁড়িপাল্লায় যে দিতে চেয়েছিলেন সে কি শাপলাকলিতে আসলে ভোট দিবেন, বা আপনারা কিভাবে সেই ভোটটা মার্চ করাবেন? দেখুন, এবারে যে আরপিওটা সংশোধন হয়েছে, জি, আগে ছিল যে আমি ইলেকশন আমার দল যাই থাকুক আমি একটা দলের হয়ে ওই প্রতীক ইলেকশন করার সুযোগ ছিল। এবারই সেই সুযোগটা কিন্তু বাদ দেওয়া হয়েছে। মানে আপনি জোট করুন আর যাই করুন, আপনার যেই দল সেই দলের প্রতীকে আপনাকে ভোট, কিংবা ওই দল বিলুপ্ত করে আরেক দলে আসতে হবে। এটা কিছুটা চ্যালেঞ্জিং হবে। তবে আমরা যদি সবাই একসাথে কাজ করি এবং সবাই যদি জোটের কিংবা সমঝোতাকে আমরা একমত পোষণ করে মাঠে ময়দানে ভূমিকা রাখতে পারি, জনগণের কাছে মেসেজটা পৌঁছে যায় যে আপনি দাঁড়িপাল্লাকে ভোট দেওয়ার চিন্তা করেছেন, অমুক প্রার্থী দাঁড়িপাল্লা তিনি প্রার্থী, তাকে আপনি ভোট দেওয়ার মধ্যে দিয়েই দাঁড়িপাল্লাকে আপনার ভোট দেওয়া হবে। যদি এইটুকু আমরা বোঝাতে পারি, আশা করা যায় কিছুটা আমরা এটাকে ওভারকাম করার সুযোগ সেখানে পাবো। রাজনীতিতে শেষ বলে কিছু নেই শুনছি আমরা, কিন্তু এরকমও কিন্তু বিভিন্ন সময় অভিযোগ থাকে যিনি মনোনয়ন পান না তিনি তার দলের লোক হলেও তার পক্ষে অনেক সময় কাজ করেন না। সেক্ষেত্রে এখানে আপনি আপনার দলেরকেই ছেড়ে দিয়েছেন, অন্য দলকে দিয়েছেন। তো আপনি যাদেরকে দিয়েছেন তাদের পক্ষে আসলে আপনি নিজে কতটা ভূমিকা রাখবেন, এটি আসলে একটু শুনতে চাই। দেখুন, আমাদের যেদিন সিদ্ধান্ত হয়েছে সম্ভবত 28 ডিসেম্বর, একটা দলীয় আমাদের প্রোগ্রাম, সেখানে আমরা গিয়ে আমাদের বলা হয়েছে যে আমাদের বৃহত্তর স্বার্থে, জোটের স্বার্থে এবং দেশের স্বার্থে এই জায়গাগুলোতে আমাদের অন্য দলের প্রার্থীরা সেখানে নির্বাচন করবেন। আমি যখন বিষয়টা নিশ্চিত হয়ে গেলাম যে আমার আসনেই সেখানে এনসিপির আহ্বায়ক ইলেকশন করতে চাচ্ছেন এবং তার ব্যাপারে সংগঠন সিদ্ধান্ত নিয়েছে, আমি সেদিন রাতে আমার ওপিনিয়ন দিয়ে দিয়েছিলাম এবং আমি শুভকামনা জানিয়েছি যে যিনি আসবেন তার জন্য আমরা সেখানে একযোগে কাজ করব, সেই পথটাই ব্যক্ত করেছিলাম। দেখুন, এটি আমরা মনে করি বৃহত্তর স্বার্থে। আমরা তো যারা সংগঠন, বিশেষ আমার জামাত ইসলামী যারা করি, আমাদের কাছে কিন্তু আমরা যতই যাই কিছু করি না কেন, সংগঠনের সিদ্ধান্তের প্রতি আমাদের পূর্ণ আস্থা থাকে এবং আমরা এটাকে আনুগত্য করার ক্ষেত্রে আমরা কোনো সময় ক্ষেপণ আমরা করতে চাই না। তা আমরা মনে করি অ্যাজ এ প্রার্থী হিসাবে ইতিমধ্যে আমার সাথে জনাব নাহিদ আমার বাসায় এসেছেন, আমার দীর্ঘ সময় কথা হয়েছে, ফোনে কথা হচ্ছে। আমি ওনাকে বলেছি যতটুকু আমার সুযোগ আছে সেই সুযোগ মোতাবেক আমি আপনার পাশে থাকব এবং যে সমস্ত ভোটাররা হয়তো ব্যক্তিকেন্দ্রিক ভোট দিতে চেয়েছেন, ব্যক্তির একটা সেখানে ভোটার, তাদেরকে আমরা রিকোয়েস্ট করব যে আপনি আমাকে যেরকম পছন্দ করেন আমাদের জোটের স্বার্থে অমুক প্রার্থীকে আপনি পছন্দ করুন। কিন্তু আমরা মাঠে থাকি এবং আমি এটি বলেছি যে আমার জায়গা থেকে যতটুকু সুযোগ আছে আমি সর্বোচ্চ পরিমাণ জোটের প্রার্থীর পক্ষ হয়ে মাঠে ভূমিকা রাখবো। আবার একটু চরমনের প্রসঙ্গে আসি। ইসলামী আন্দোলনের 173টি তাদের নিজস্ব সার্ভেতে এ ক্যাটাগরি দেখতে পেয়েছিল, তাদের 43। আচ্ছা, যদিও তারা 267টি আসনে মনোনয়ন ফর্ম জমা দিয়েছিল, তাদের নেতাদের কিন্তু অভিযোগ এনসিপিকে বেশি গুরুত্ব দিচ্ছে জামাত। দেখুন, এখানে গুরুত্ব না, এনসিপির গুরুত্বটা ভিন্ন দিকের। আমরা যে জুলাই বিপ্লবের কথা বলি, যারা এখন এনসিপিকে নেতৃত্ব দিচ্ছেন তারা সবাই কিন্তু ওই আন্দোলনটি করেছেন। তো তাদের প্রতি সবারই কিন্তু একটা আমাদের আবেগ থেকে থাকে যে এই যুবক তরুণীরা মূলত রাজপথে ভূমিকা রেখে একটা ফ্যাসিবাদের পতন সেখানে ঘটিয়েছেন। তো গুরুত্বটা আসলে এখানে দলগতভাবে নয়, যেটা আমরা বলতে চাই আসলে দীর্ঘদিন পরে নির্বাচন, তো সকল দলই চাচ্ছেন তারা একটু ভালো করার জন্য। কারণ বিগত 3টা নির্বাচন তো মানুষ ভোট দেওয়ার সুযোগ পায় না, দলগুলো তাদের অবস্থানটা তারা মূল্যায়ন করার সুযোগ পায় না। এই জন্য সকল দলই চাচ্ছেন এটা ইলেকশনটা ভালো হবে, তাদের দল থেকে সেখানে পার্লামেন্টে মেম্বার যাবেন, ওই জায়গা থেকে সব দলের কিছুটা আগ্রহ থাকে। আর আমাদের আমিরে জামাত বলেছেন আমরা কাউকে সবাইকে আমরা সিট ছেড়ে দিচ্ছি, যেখান থেকে যেই দলের প্রার্থী বিজয়ী হতে পারবেন কিংবা যেখানে কোনো দলের প্রধান ইলেকশন করবেন, বাস্তবভাবে আমরা আলাপ আলোচনা করেই
আমরা সবাইকে আমরা সিট দিচ্ছি, অনেক কোনো ধন্যবাদ। দলের একক নিয়ন্ত্রণে সেখানে না। অনেক ধন্যবাদ। আমি একটু চলে যাই আজকে আনাম এহসানুল হক মিলন আপনার কাছে। সেটি হচ্ছে যে আপনি একাধিকবারের পার্লামেন্ট মেম্বার, ক্যাবিনেটে ছিলেন, সেখানে তো দেশ পরিচালনা আপনারা করেছেন। তো সেখান থেকে প্রতিবারই আমরা ইলেকশনের আগে কথা শুনি যে যারা ব্যাংক লুটেরা কিংবা করাপ্টেড কিংবা এরা আসলে নমিনেশন পাবেন না কিংবা কেউ মনোনয়ন দেয়া হবে না। সেখান থেকে আজকে দুদকের চেয়ারম্যানে একটু কথা কোট করি, হলফনামার দিকে নজর রাখছে দুদক, এটি একটি কথা। আরেকটা হচ্ছে যে এবার আসলে বিএনপি কতটা রাজনীতিবিদদের মনোনয়ন দিতে পারলো, নাকি ব্যবসায়ীদের দিকে, ব্যবসায়ী কিংবা বিভিন্ন পেশায়, অন্য পেশা, সেই দিক থেকে কতটা দিয়েছে। আমি যদি একটু পরিসংখ্যান বলি, বিএনপি 83% হচ্ছে যাদের মনোনয়ন দিয়েছে তারা কোটিপতি, কোটিপতি রয়েছে 7 জন। হ্যাঁ, দেখুন মনে পড়ে গেল এই একদিন আমরা ওই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান, তিনি পরে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, আমাদের দলের শহীদ জিয়ার সময় সেক্রেটারি জেনারেল ছিলেন একিউএম বদরুদ্দোজা চৌধুরী, উনি শিক্ষামন্ত্রী ছিলেন, পরে রাষ্ট্রপতি হলেন, অনেক আগের কথা। তো একদিন পট করে আমাকে বি চৌধুরী স্যার দুষ্টিমি করে বলতেছে, এই যাও তোমার বড় ভাইদেরকে জিজ্ঞেস করো, ওনারা তো আর্মি থেকে এসছে, ওনারা তো হাঁটুর নিচে বুদ্ধি রাখে, এটা জিজ্ঞেস করে দেখি তোমার বড় ভাই কি বলে। আমরা মুস্তাফিজুর রহমানকে বড় ভাই বলতাম, দুষ্টুমি করে বলছে উইটি আর কি। তা আমি আবার বড় ভাই কি, বড় ভাই বি চৌধুরী স্যার তো বললো আপনার আর্মি থেকে এসছেন রাজনীতিতে, আপনারা তো সবসময় বুদ্ধি হাটের নিচে রাখেন, এই বিষয়টা নিয়ে কি মন্তব্য। কই শোনো, 15 বছর ধরে রাজনীতি করছি, তুমি তোমার স্যারকে জিজ্ঞেস করো কত বছর রাজনীতি করলে হাঁটুর বুদ্ধি মাথায় আসে। এখন এই যে আমাদের নমিনেশনগুলো দেওয়া হয়েছে বিজনেসম্যানদের, তারা কত বছর রাজনীতি করলে তারা বিজনেসম্যান থেকে পলিটিশিয়ান হবে, আর পলিটিশিয়ান কত বছর বিজনেস করলে বিজনেসম্যান হবে, ইজ দ্যার এনি কারেক্ট ডেফিনেশন? এই বিষয়গুলো, আর ইলেকশনের স্ট্র্যাটেজি, এটা রণকৌশল রয়েছে, তাই না? এর সমন্বয় করতে হবে। আর বাংলাদেশের 83 জন কোটিপতি, আমার নাম নেই সেখানে নেই, এতে আমার কোনো দুঃখ নেই, কারণ কোটিপতি হওয়ার চেষ্টা করি। 83% আপনাদের মনোনয়ন যাদের পেয়েছে, সেখানে আমার নাম থাকবে না, আমি জানি তো কোটিপতি আমরা না, কিন্তু কোটিপতি বাংলাদেশের কোনো একটা বিষয় হলো, হোয়াট ইজ দ্য ডলার রেট? 126 টাকা একটি ডলার। তাহলে এই কোটিপতি না কোটিপতি আর শত কোটিপতি যারা রয়েছে, দিস ইজ দ্য বিউটি অফ আ পলিটিক্স। তারা পার্টিকে ফান্ডিং করবে, যারা পার্টিতে ডিপ্রাইভড আছে, যাদের ফাইন্যান্সিয়ালি তারা সলভেন্ট না, তাদেরকে হেল্প করবে। ইট ইজ এ কম্বিনেশন অফ এভরিবডি, তাই না? আর বিজনেস অ্যাসোসিয়েটকে বাদ দিতে পারবেন? একদম শুধু পলিটিশিয়ান দিয়েই হবে? ইউ নিড অল ক্রস সেকশন অফ দ্য পিপল টু ডু দ্য পলিটিক্স। দ্যাটস দ্য গ্ল্যামার অফ দ্য পলিটিক্স। তো এইগুলিকে আমি সমালোচনার ঊর্ধ্বে নেব। আমরা কি দেখিনি ট্রাম্প, বিলিভ মি, হি ইজ এ বিজনেসম্যান না? তাহলে সে কি এসে আমেরিকার রাষ্ট্রপতি নয়? হি ওয়াজ নেভার ইলেক্টেড এজ এ গভর্নর, সেনেটর, কংগ্রেসম্যান। ইজ দ্যার এনি পলিটিশিয়ান, মানে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, ডাজ হি হ্যাজ ইট? নো, বাট উনি তো হলেন। তো এই যে জনগণ চিন্তা করবে কাকে ভোট দিব কে দিব না। এখন আমাদের এই দুদকের চেয়ারম্যান সাহেব যেটা বললেন, ইয়াস, উনি ওনার দৃষ্টিকোণ থেকে হি হ্যাজ টু বি ভেরি টাফ ম্যান। কারণ আপনি এমপি মন্ত্রী হয়ে ক্ষমতা অপব্যবহার করে গভর্নমেন্টকে ডিপ্রাইভ করছেন কিনা, স্টেটকে ডিপ্রাইভ করছেন কিনা, আপনি ব্যাংক থেকে লুট করে নিয়ে চলে যাচ্ছেন কিনা, এগুলি দেখার দায়িত্ব ওনার রয়েছে। আমি তো মনে করি হি শুড বি মোর টাফার, অ্যান্ড হি ইজ দ্যাট পজিশন। পার্সোনালি চিনি, সে তো রিল্যাক্টেন্ট লোক না। অতএব যার যার কাজ যে যে করবে এবং করতেই হবে। এটি আমরা কি চাই যে দুর্নীতিবাজরা আসুক? আমরা কি চাই সন্ত্রাসীরা আসুক? আমরা কি চাই ব্যাংক লুটাররা আসুক? আমরা কি চাই সেই ডক্টর মহিউদ্দিন খানের মতো লোক, এসালামের মতো লোক তারা এখন এসে রাজনীতি করে আবার ব্যাংক লুট করুক? নো, কান্ট্রি ইজ ইন এ রিফর্ম। সেই জন্যই বলছি যে এই টার্মিনোলজি নিয়ে আমাদের কথা বলার এখন সময় নেই। আমরা বুঝবো যে জনগণ কাকে রায় দেয়। যদি বিএনপি এমন কোনো বিজনেসম্যানকে রায় দেয় যে হি ইজ নট এ প্রপার বিজনেসম্যান, ট্যাক্স পে করছে না, জনগণের সাথে চাতুরামি করছে, ব্যাংকের টাকা লুট করছে, লাস্ট ভার্ডিক্ট দিবে কে?
শেষ বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা, এবং জুলাই 36 এই জনতাকে জাগিয়ে উঠেছে। মিলন ভাই, যাদের ইতিমধ্যে বিএনপি এবং অন্যান্য দলের মনোনয়ন কনফার্ম হয়ে গিয়েছে, তারা তো আপনি সহ সবাইকেই আমরা দেখছি যে তৃণমূলেই থাকছেন। তো সেখানে তৃণমূলের নির্বাচন মানেই টাকা পয়সা অর্থকরী খরচের বিষয় আছে, অস্বীকার করার কোনো উপায় নেই। সেখানে যদি একটা লিমিটেশন আছে যে এত টাকার মধ্যে খরচ করতে হবে, সেটি আসলে কতটা রক্ষা করা সম্ভব হয়? আর দ্বিতীয় হচ্ছে যে এখন এই যে তাফসিল ঘোষণার পর থেকেই টোটাল দায়িত্বটা ইসির হাতে চলে যাওয়ার কথা, তারা কতটা হ্যান্ডেল করতে পারছে প্রশাসনকে? প্রথমত আসুন, পার ভোটার যে অ্যামাউন্ট বলেছে, এই অ্যামাউন্টে ইলেকশন কি আদৌ হয়? হয় না। আচ্ছা, তাহলে একটা ভোটার যদি একটা ভোট কেন্দ্রে যেতে হয়, তার 200 টাকা লাগবে যেতে আসতে, কিন্তু ইসি বলতেছে পার ভোটার 10 টাকা না কত কথা বলছে। ইউসি, এই যে অসামঞ্জস্য, ইসি বলল যে হলফনামা দিয়ে বলতে হবে আপনি এত টাকা খরচ করেছেন। আমি এই ইসি হলফনামা মিথ্যি কথা বলার জন্য যে কাজটি করেছে, এটাকে আমি সমর্থন করতে পারি না। কারণ প্রতিটা ভোটারের সেই দিনকে যাতায়াত খরচটা ভোটার যদি ভোটারটাই দেয়, ইট ইজ অ্যাকাউন্টেবল ফর দ্যাট। ধরুন, আমার ইলেকশন কি আমি এই টাকায় করছি না করছি না, হয়তোবা এই টাকায় আমি করতে পারছি। আমি তো জানি বাগবাড়ির ইলেকশন করেছিল আমাদের লালু ভাই, ওনাকে জিজ্ঞেস করলাম কত টাকাতে ইলেকশন করেছেন, আমি সেই 96-এর কথা বললাম। বললো যে 2টা মোটরসাইকেল শুধু কিনতে হয়েছে। কত টাকা? 80 1,60,000। এত কম টাকায়? কারণ ম্যাডাম আসন ছেড়ে দিয়েছেন, সেই আসনে তিনি ইলেকশন করেছেন। তাহলে আমি যে নির্বাচন করব, আমার দল, আমার শুভাকাঙ্ক্ষী, আমাকে যারা ভোট দিচ্ছে, তারাও তো টাকা খরচ করছে, সবাই টাকা খরচ করছে। এটা অ্যাকাউন্টেবিলিটিটা বের করাটা, দেয়ার ইজ নো মেথড হাউ টু ফাইন্ড যে কত টাকা খরচ হয়েছে। সেই জায়গায় যদি ক্যান্ডিডেটকে বলে আপনি এত খরচ করতে পারবেন না, ক্যান্ডিডেট যদি আদৌ 1 টাকা না খরচ করে, তারপর তো একটা হিসাব দিবে। এই হিসাবের বাধ্যবাধকতা কতটা যুক্তিসঙ্গত, এটা নিয়ে আমার বিরাট প্রশ্ন রয়েছে। দেখুন, এটি নির্বাচনের আমাদের অনেকগুলো এবার আইন সংশোধন হয়েছে। তো যেটি দেওয়া হয়েছে, একজন প্রার্থী যিনি তার যত ভোটার, তিনি 10 টাকা খরচ করার সুযোগ পাবেন। এটা যদি আমরা আসলে বাস্তবে বলি, আমরা প্রত্যেকে চাই ইলেকশনে কালো টাকা না আসুক এবং খরচটা কম হোক, কিন্তু বাস্তবিকভাবে আসলে এটা যদি বলি, আমরা কোনো প্রার্থীর পক্ষে এই টাকা খরচ করে তিনি বিজয়ী হতে পারবেন না। আমরা যারা আজকে নির্বাচনে মাঠে অনেকে আছেন, হয়তো নানাভাবে আমরা এটাকে বলবো, অথবা আমরা ব্যাংকে অ্যাকাউন্টে টাকা কম ঢুকবে এবং ওই জায়গাটাকে ঠিক রেখেই হলফনামার আলোকে কাজ করার চেষ্টা করা হবে। কিন্তু বাংলাদেশের যে বাস্তবতা, এই বাস্তবতা আসলে এটা শতভাগ যৌক্তিক বলে আমার কাছে মনে হচ্ছে না। আমরা অনুরোধ করব যে সুযোগ থাকে এই জায়গাতে আরেকটু পরিবর্তন নিয়ে এসে, যাতে করে কোনো প্রার্থীকেই তাকে মিথ্যার আশ্রয় সেখানে নিতে না হয়, এটি আমরা বলবো। আর যে কথাটা আপনি আগে বলেছেন, আমাদের মিলন ভাই কিছুটা বলেছেন, মানে ঋণ খেলাপি নিয়ে কথাটা কেন আসে, আসলে যেটা মূলত ধারণা মানুষের। ধরুন, এবার আমরা দেখলাম যে যারা বিএনপি থেকে নমিনেশন নিয়েছেন, বড় অংশই তারা ঋণগ্রস্ত, কোটি টাকার উপরেই কিন্তু অনেকে ঋণ সেখানে দেখিয়েছেন। আমাদের আসলাম সাহেব চট্টগ্রামে, তার ঋণ প্রায় 1700 কোটি টাকা, মুক্তাদির সাহেবের 840 কোটি টাকা। তো জনগণ যারা ধারণা করে যে যিনি এত ঋণগ্রস্ত ব্যক্তি ইলেকশনে আসছেন, তার মধ্যে এমপি হয়ে যান, যে আলাদিনের সেরাক পেয়ে যাবেন, তিনি কি করে এই ঋণ শোধ করবেন? তিনি কি ব্যাংক থেকে মুক্তি পেয়ে যাবেন? কিংবা এমন কোনো সুযোগ তিনি সেখানে পাবেন যে সুযোগ নিয়ে তিনি তার ঋণ থেকে মুক্তি পাওয়ার সুযোগ সেখানে পাবেন? মানে জনগণ ব্যক্তি আনেনি, কোনো প্রতিষ্ঠানে জনগণ ধারণা করে যে এর মধ্যে দিয়ে একটা দুর্নীতির সুযোগ তৈরি হয়ে যায়, বিভিন্ন প্রকল্পে সেখানে বিভিন্ন অর্থ সুযোগ তৈরি হয়ে যায়। এটি জনগণ ধারণা করে যে আপনি এত টাকার ঋণগ্রস্ত হয়েছেন, তারপরে আপনি যদি এমপি হয়ে যান কিংবা মন্ত্রী হয়ে যান, তখন অনেক সময় নানা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়ে সেই ঋণগুলোকে থেকে দায়মুক্ত হওয়ার একটা সুযোগ সেখানে তৈরি যে জনগণ মনে করে। সেই জনগণের মনের বিষয় ঠিক গতকালকে আমরা একটা সার্ভেতে দেখেছি, 20,000 মানুষকে সার্ভে করে একটা বেসরকারি প্রতিষ্ঠান জানিয়েছে যে জামাতকে ভোট দিতে চায় 20%। এটি তাদের বক্তব্য। কোন স্যাম্পলিংটা কোন এলাকায় করেছে, সেটি কি গোপালগঞ্জে করেছে নাকি বগুড়ায় করেছে, এটি আমরা এখনো জানি না। তারপর আপনার মন্তব্য শুনতে চাই। দেখুন, ওনারা 20,400 সম্ভবত কতজন তারা করেছেন এবং 300 আসনে করেছেন। যদি আপনি এটাকে
ভাগ দেন তাহলে গড়ে এক আসনে পড়েছে 67 কে 68 জন করে পড়েছে। একটা আসনে ভোটার সংখ্যা 4 লাখ থেকে 12 লাখ পর্যন্ত ভোটার আছে। তিনি কোন উপজেলায় করেছেন, সেটাকে আদৌ বিএনপি অধ্যুষিত এলাকা কিনা তা কিন্তু আমরা জানি না। তো ওনারা যেটা করেছেন এটা বর্তমান নির্বাচনী মাঠের যে বাস্তবতা তার সাথে একদম উল্টো মনে হচ্ছে আমাদের কাছে। এর আগে অনেকগুলো আমরা জরিপ দেখেছি, সেটা অনেকটা কাছাকাছি ছিল, সেটাই মাঠের বাস্তবতা তাই বলে। কিন্তু একদম 71 আর 19 এটা আমার কাছে মনে হচ্ছে ওনারা কোনো একটা জায়গা থেকে ওনারা প্রভাবিত হয়েছেন। এটা খুব বেশি যৌক্তিক আমার কাছে মনে হয় না। কিন্তু আমি আপনাকে আরেকটু বলি, আমাদের যখন নির্বাচন হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমরা দেখলাম যে আমাদের প্রথম আলো পত্রিকা খুব বাংলাদেশের ফেমাস আমরা বলি, ওনারা দেখলেন যে শিবির বিপি প্রার্থীরা 9% ভোট পাবেন, 4 নম্বর রেখেছেন শিবিরকে। সেই জায়গায় ব্যাপক ভোটে শিবির বিজয়ী হয়েছে, একটা জায়গা না 4 জায়গায় বিজয়ী হয়েছে। আমার কাছে মনে হচ্ছে নির্বাচন কেন্দ্রিক কোনো একটা গোষ্ঠী তারা জনগণকে ভুল মেসেজ দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। দেখুন প্রথম আলো পত্রিকা একটা সার্ভে করলো, তারপরে গিয়ে সম্পাদক বললেন বিএমপি মিটিংয়ে গিয়ে যে বিএমপি ক্ষমতা আসবে। মানে বোঝা যাচ্ছে ওনারা এই সার্ভেটা ছিল একটা ইন্টেনশনাল সার্ভে করেছেন এবং ওনারা এটা করে বোঝাচ্ছেন যে না আমরা এখানে আসছি। আমরা মনে করি যারা এই জরিপগুলো করেন নিরপেক্ষতা রাখবেন, জনগণকে আপনার বিভ্রান্ত করবেন না, যাতে এই ধারণা কেউ পোষণ করতে না পারে যে আপনি সার্ভেটা করেছেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে, সেটা বলবেন। অনেক ধন্যবাদ নোমান ইহসানুল হক মিলন। আমরা যদিও সেই জন্য আমরা আবারও আজকের অনুষ্ঠান থেকে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি। প্রশ্নটা হচ্ছে তার এই যে আমাদের ছেড়ে চলে যাওয়া, সেখানে শরণাতীতকালের হয়তো সেই সময়টা আমরা দেখিও নি, কিন্তু অনেকেই বলছেন যে এরকম ইতিহাসে আর নেই এত জানা যায় অংশ নেয়া। একদিক থেকে সেই মানুষের সিম্প্যাথি কিংবা তার প্রতি ভালোবাসা এক, আর একদিক থেকে তারেক রহমান দেশে ফিরলেন। এই যে সব কিছু মিলে ভোটের মাঠে আপনি আগেও ছিলেন, এখনও যাচ্ছেন, এই দুটো ঘটনাকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে কোনো পরিবর্তন বিএনপির দিকে দেখছেন কিনা, ইতিবাচক কোনো পরিবর্তন কতটুকু দেখছেন, আছে কোনো প্রভাবিত হবে এই দুটো ঘটনাকে কেন্দ্র করে? ওই কথাটা অ্যাডভোকেট আতিকুর রহমান বলছিল না, আসলে সরকারি লোকজন যখন দেখে কোন দিকে হাওয়া আসছে সেদিকে ছাতি ধরে, ওই কথাটাই কিছুটা ইঙ্গিত তিনি দিয়েছেন। আসলে ইটস এ কোইন্সিডেন্স, আমাদের দেশমাতা তিনি অসুস্থ হলেন, নির্বাচনে ঘনিয়ে আসতেছে, আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব দেশে আসতে পারছেন না, বারবার তিনি অনুযোগ অভিযোগ করে আসছেন। শেষকালে ফেসবুকে স্ট্যাটাস দিলেন, গভর্নমেন্টও সিরিয়াসলি নিল এবং একটি পর্যায়ে গভর্নমেন্ট বলল যে ইয়াস আমরা সিকিউরিটি দেব, এবং সিকিউরিটি দিয়েছেন এ যাবৎ, এবং তিনি দেশে ফিরলেন। এগুলি হচ্ছে কি ইটস এ কোইন্সিডেন্ট, একই সময়ে এই ঘটনার প্রভাবগুলি একত্রে ঘটেছে। এট দ্য সেম টাইম বিএনপি ওয়াজ দ্য লার্জেস্ট পার্টি অলসো, আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি। ধরুন তারেক রহমান সাহেব 17টি বছর কিনা দুর্বিষহ অবস্থা কাটিয়েছেন, ম্যাডামকে কিভাবে সেই পুরনো নাজিমুদ্দিন রোডের কারাগারে কিভাবে এই পরিবেশে ওনাকে বিনা চিকিৎসায় এভাবে মৃত্যুবরণ করতে হলো, সব মিলিয়ে এটা একটি বিশেষ রহমতও বটে যে জনগণও সিম্পিথাইজড। কারণ আমার এলাকায় 38টি মামলা, বছর পর বছরের জেলে, সব মিলিয়ে এমন একটি ক্লাইম্যাক্স তৈরি হয়েছে যে মানুষের সহানুভূতি বিএনপির দিকে আছে। এবং সেই দিক থেকে হ্যাঁ অনেকে বলছেন যে হ্যাঁ বিএনপি আগামী দিনে সরকার গঠন করবে, সেই দোয়া তো সেই প্রার্থনা আমিও করছি। তো সেই ক্ষেত্রে এই ধরনের একটি প্রতিপক্ষরা চিন্তা ভাবনা করতেই পারেন, ইটস আ ব্যাড লাক টু দ্যাম আর গুড লাক টু আস। বাট এই আমরা যাদেরকে বলছি ব্যাড লাক গুড লাক মিলিয়ে সময় তো কারোর জন্য আসবে না তা তো না। ধর 1979-এ জামাত প্রতিষ্ঠিত হয়েছিল, 2013 সালের 1 আগস্ট জামাতকে ব্যান করে দিয়েছিল, আমরা কি জানতাম? আর সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জামাতকে রিনেস্টেট করেছিলেন বহুদলীয় গণতন্ত্র দিয়ে, কারণ তিনি ফোকাস করেছিলেন যে জামাত একদিন এদেশের রাজনীতি করবে। বাট 2013-এ এটাকে বন্ধ করে দিয়ে এই যে ফার্স্ট সাইটনেস ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, এই যে চিন্তক দার্শনিক চিন্তাভাবনা ছিল, সেটাকে ব্যাহত কিছুদিনের জন্য করেছে, কিন্তু আলটিমেটলি তো আমরা আবার সেই পরিবেশে চলে আসছি। অতএব টাইম উইল টেল ইউ। জি, আরেকটু ছোট্ট করে একটু কমেন্টস নিতে চাই, তা হচ্ছে যে আমরা এই নির্বাচনেই দেখলাম যে একদম সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে নির্বাচনের জন্য সহযোগিতা চাওয়া, এবং গতকালকেও দেখলাম এক রাজনীতিবিদ করছে।
তো এটাকে আপনি কিভাবে দেখছেন, এক? আর দুই হচ্ছে যে আসলে এই যে নির্বাচনের খরচ, আপনারা যারা নির্বাচন করছেন তাদের সেই খরচটা আসলে কোত্থেকে আসবে, কারা দিবে, সেটির কি সুনির্দিষ্ট কোনো নীতিমালা আছে, বা এটি আসলে কোথা থেকে পাওয়া যায়? সাধারণ জনগণ আমি এই 3টি ইলেকশন করেছি, দিস ইজ মাই 4th ইলেকশন, তিনটাতেই জিতেছিলাম ইনশাআল্লাহ। তো আমি যদি বলি এক কথায়, নির্বাচনের টাকা ভূতে যোগায়। এটাকে ট্যাক্স পেয়ার মানি, এসব হোয়াইট মানি, এগুলি বলে কোনো লাভ নেই। আচ্ছা, এই দলগুলি যে বিরাট বিরাট খরচ চালাচ্ছে, এই যে মনে করুন হাজার হাজার কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে, এগুলি কে যোগাচ্ছে? এগুলি কি অ্যাকাউন্টেবল হিসাব? এভরিবডি কন্ট্রিবিউট। যে দলকে ভালোবাসে, যে দলের জন্য কত না কিছু করে। এই যে মনে করেন জামাত, আমি তো দেখেছি জামাতে তারা মাসিকভাবে দলকে চাঁদা দেয়, মাসিকভাবে, এবং তাদের ইনকামের একটা পোর্শন এখানে কন্ট্রিবিউট করে। তাহলে কি আপনি বলতেছেন না তার ইনকাম থেকে সে কন্ট্রিবিউট করছে? দ্যাটস আ হোয়াইট মানি। ইনকাম থেকে একটা লোক কন্ট্রিবিউট করে, দ্যাটস আ হোয়াইট মানি। হোয়াইট মানি কি আবার ডাবল ট্যাক্সেশন আপনি করবেন? ইটস লাইক আপনি একটা কমোডিটি ইম্পোর্ট করলেন, আপনি ইম্পোর্টের সময় ট্যাক্স দিলেন, আবার বিক্রির সময় জনগণের কাছ থেকে ট্যাক্স নিলেন। ডাবল ট্যাক্সেশনের কথা তো বলার দরকার নেই। আমি মনে করি ইলেকশনের টাকা সকলে মিলেই কন্ট্রিবিউট করে, এবং এটা আমার এক্সপেরিয়েন্স। আপনার কাছে ফিরবো অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনার কাছে আসি। তা হচ্ছে যে সাম্প্রতিক সময়ের যে ঘটনা প্রবাহ, সেখানে বিএনপির প্রতি মানুষের সিম্পেথি বেড়েছে। অনেকে বিএনপি নেতা মনে করেন যে এটার কারণে গণজোয়ার তৈরি হয়েছে। সেই জোয়ারের আপনারা বাদ দিবেন কি করে? আপনারা কি তাহলে বিরোধী দলের প্রস্তুতি নিচ্ছেন? দেখুন, বাংলাদেশটা আমরা বলি জোয়ার বাটার দেশ। এটা ক্ষণে ক্ষণে মানুষের কিন্তু কি হয়, চিন্তার পরিবর্তন হয়। যে মানুষটি এই সপ্তাহ এক ধরনের চিন্তা, তিনি নেক্সট উইকে গিয়ে আবার ভিন্ন চিন্তা পোষণ করতে পারেন। যেহেতু নির্বাচনের এখনও 1 মাসের অধিক সময়কাল আছে, অনেক রাজনৈতিক পরিস্থিতি সেখানে তৈরি হবে, বিভিন্ন ধরনের ঘটনা সেখানে ঘটতে পারে। আমরা মনে করি এখনই কোনো বিষয়ের উপরে সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি। 21 তারিখ থেকে যে নির্বাচনী প্রচারণা শুরু হবে, ওই সময়টা সবচেয়ে বেশি হলো ইম্পর্টেন্ট টাইম। দলগত নির্বাচনী ইশতেহার মানুষ সেখানে দেখবেন, তাদের দলীয় ক্যাম্পেইন সবাই ফলো করবেন, ইয়াংদের মাঝে তাদের কাজগুলো দেখবেন। আমরা মনে করি এই সময়ের কোনো অবস্থাকে বিশ্লেষণ করে আমরা সিদ্ধান্ত নেব না, বরং 21 তারিখে যে সময়গুলো পার হবে, মানে 21 দিন সময়টা, ওই সময়টা মূলত প্যারামিটারটা বোঝা যাবে আসলে কে কতটুকু পারছেন, নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে হোক, তাদের নির্বাচনী কৌশলের ক্ষেত্রে হোক, জনগণকে আকৃষ্ট করার ক্ষেত্রে হোক। তখনই আসলে মানুষের জায়গাটা আমরা বুঝতে পারবেন। আমি একটু ভিন্ন প্রসঙ্গে আসি। তা হচ্ছে যে আজকে নিশ্চয়ই দেখেছেন সবাই, তা হচ্ছে শহীদ ওসমান হাদির চার্জশিট, খুনের হত্যার চার্জশিট দেওয়া হয়েছে। ডিবি প্রধান ডিএমপির তিনি জানিয়েছেন যে সাবেক যুবলীগ নেতা, সাবেক ওয়ার্ড কাউন্সিলর বাপ্পির নির্দেশনায় তাকে অন্য ওই যে শুটাররা, ফয়সাল এবং অন্যরা শ্যুট করেছে। কি বলবেন বিষয়টিকে? এর আগে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল করা হচ্ছিল। দেখুন, আজকের এই বক্তব্য দিয়ে আমরা কি পেলাম? যারা আমরা ওসমান হাদি হত্যার বিচার চাচ্ছি, আমাদের এই বক্তব্য দিয়ে আসলে আমাদের পাওনাটা কি? এতদিন পরে এসে এই বক্তব্য দেওয়াটা আসলে আমরা মনে করি এটা জনগণের কাছে একটা মশকরা করার মতো। যেখানে এত আন্দোলন হচ্ছে ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে, সেখানে এখন পর্যন্ত ওনারা গ্রেপ্তারগিরি দেশ থেকে পালিয়ে গেছেন, এবং দৃশ্যমান কোনো উদ্যোগ সেখানে আমরা দেখতে পাচ্ছি না। আমরা মনে করি শরীফ ওসমান হাদির হত্যার পর থেকে যে ভূমিকা রেখেছেন প্রশাসন, তারা ব্যর্থ হয়েছেন। এবং এই ব্যর্থতার কারণে কিন্তু আরও বাংলাদেশে জানি না কোন দিকে পরিবেশ সেখানে যায়। আমরা মনে করি এই জায়গাতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও গুরুত্ব দিতে হবে, যাতে কোনো অবস্থাতে কোনো সন্ত্রাসী তিনি কোনো কার্যক্রম ঘটিয়ে তিনি পালিয়ে যাওয়ার সুযোগ সেখানে না পান। এবং এই বিষয়টা আরও আগে উদ্ঘাটন করতে পারলে জনগণ একটা আস্থা পেত না তারা সঠিক কাজটা সেখানে করেছে। অনেক ধন্যবাদ এহসানুল হক মিলন। আমাদের ইতিমধ্যে দর্শকদের আসলে এই রাজনৈতিক আলোচনার মধ্যে একটু ভিন্ন রিকোয়েস্ট এসেছে। তা হচ্ছে যে শিক্ষার জন্য নতুন বছর শুরু হয়েছে, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, অনেক সময় আপনাকে বলা হয় নকল প্রতিরোধের আইকনও অনেক ক্ষেত্রে। তো সেখান থেকে আসলে একটু জানতে চেয়েছে যে শিক্ষা অনেকের কাছে এখন মনে হয় যে উচ্চশিক্ষা নেওয়াটা বোধহয় অর্থকরী থাকতে হবে, এরকম বিশ্ববিদ্যালয় তাদের জন্যই যাদের অর্থকরী আছে। ঠিক ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্কুলগুলোতে
পাশ করে ভালো রেজাল্ট করার পরও আবার নতুন বছরে ভর্তি হতে হয়, সেশন ফি দিতে হয়, এবং সেটি কম নয়, অনেক। মাসে মাসে মাসিক ফিও দিতে হয়, সেশন ফিওর নামও নিচ্ছে। এটিকে একটু কিভাবে বিশ্লেষণ করবেন? আসলে আপনি এই শিক্ষার ব্যাপারে যদি কথা বলেন, আমি গত এই 17 বছর ধরেই এই শিক্ষার উপরে আমি গবেষণা করছি। আমার নিজস্ব একটা প্রতিষ্ঠান আছে, এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ, এটা নিয়ে আমি আছি এবং কাজ করছি। এই 2-1 ঘন্টায় আমি শিক্ষার ভিতরে যে প্রবলেমগুলি রয়েছে এগুলি ব্যাখ্যা করতে পারবো না, এত বেশি প্রবলেমেটিক রয়েছে। ধরুন আমাদের দেশে উচ্চ শিক্ষা, এটি আপনাকে যদি জনগণ রায় দেয়, আপনার দল ক্ষমতায় গেলে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিলে এগুলো আপনি মেকআপ করতে পারবেন? আমি সেই জন্যই কিন্তু এই 17টি বছর এই শিক্ষার উপর গবেষণা করছি, হাউ টু অ্যাড্রেস দিস প্রবলেম। জি, যেখানে আপনি তো একটা প্রবলেমের কথা বললেন। ধরুন আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা রয়েছে যে হায়ার এটি নৈতিক কিনা একটু এটি জানতে চাচ্ছে, যেটা একদম ভর্তি সেশন চলছে। অবভিয়াসলি এই যে শিক্ষাকে কমোডিটি বানিয়ে ফেলেছে, শিক্ষাকে বাণিজ্যিক উপকরণ বানিয়ে ফেলেছে, সেই সাথে আমাদের বেরোতে হবে এবং স্টেটের রেসপন্সিবিলিটি রয়েছে সকলকে শিক্ষা দান করা। তাহলে এই টিউশন ফিটা গভর্নমেন্ট দিতে হবে। ওয়াই ডোন্ট ইউ মেক এ রুল যে যদি প্রত্যেককে শিক্ষা দেওয়ার দায়িত্ব সরকার থেকে দেয়। আপনি যদি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে এই হাই স্কুলের গ্র্যাজুয়েশন করতেন, নো ম্যাটার হোয়াট স্কুল, যদি প্রাইভেট কোনো স্কুলে আপনি না যেতেন, সরকারি স্কুলগুলি ইকুয়ালি স্ট্যান্ডার্ড মেনটেন করে, সেই জায়গায় কি আপনি কি এক্সট্রা টিউশন ফি দিতেন? নিশ্চয়ই না। গভর্নমেন্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ এই শিক্ষা বিভাগ রয়েছে এবং স্কুল কলেজ রয়েছে, তারা শিক্ষা মন্ত্রণালয়ের লাইসেন্স দিচ্ছে। অতএব তারা যাচ্ছে তাই করতে পারবে, এটা তো হতে পারে না। তারা প্রাইভেট স্কুল, প্রাইভেট শিক্ষা দিবে, সেই জন্য তারা ক্যাটাগরিক্যালি বলতে পারে যে আমাদের দিস আর দ্য এক্সপেন্ডিচার, সেটা তারা বলতে পারে। বাট এটাকে তো আপনি এইভাবে ম্যানুভার করতে পারেন না। আর গভর্নমেন্টের গভর্নমেন্টের যে ইনস্টিটিউশনগুলি রয়েছে সেগুলো তো প্যারালালি আপনাকে আপগ্রেডেড করতে হবে। আপনি যদি সবসময় মনে করেন প্রাইভেট স্কুলগুলো ভালো পড়াবে, গভর্নমেন্ট স্কুলগুলো ভালো পড়াবে না, তা তো হতে পারে না। অ্যাট দ্য সেম টাইম ইকুয়ালি আপগ্রেডেড করতে হবে। মোট কথা হচ্ছে আগামী শিক্ষা ব্যবস্থার ব্যাপারে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান চিন্তা ভাবনা করছেন। তিনি কর্মমুখী শিক্ষার কথা বলছেন, তিনি কর্মসংস্থান, নিড বেসড এডুকেশনের কথা বলছেন। উনি এই যে আমাদের বিদেশে ছাত্রছাত্রীরা চলে যাচ্ছে, রিভার্স ড্রেইনের কথা বলছেন। আমি যেটা আনন্দ পেয়েছিলাম, দেশনেত্রী বেগম খালেদার সাথে কাজ করে, উনি শিক্ষাকে প্রচণ্ড ভালোবাসতেন এবং তারেক রহমান সাহেব তিনি কোনো অংশে কম শিক্ষাকে ভালোবাসেন না, এটা আমি জানি। সেই জন্য বলছি এই সমাধান হবে নিশ্চিত, আল্লাহ যদি ওনাকে তৌফিক দেন। অনেক ধন্যবাদ। একদম শেষ মুহূর্তে 1-2-1.5 মিনিট সময় পাবো। আতিকুর রহমান, দর্শকরা জানতে চাচ্ছেন তা হচ্ছে নির্বাচন নিয়ে সবাই ব্যস্ত, কিন্তু এরই ফাঁকে এই যে গ্যাসের লাইন আছে, গ্যাস নাই, সিলিন্ডার আছে, টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না, সেগুলো নিয়ে আপনারা রাজনীতিবিদরা কথা বলছেন না। শীত প্রচণ্ড, কিন্তু শীতের বস্ত্র পাচ্ছে না অসহায় মানুষরা, রাজনীতিবিদরা কি করছেন? দেখুন, এটি বাস্তবসম্মত কথাই বলেছেন। বাংলাদেশে মাঝে মধ্যে আমরা এমন অবস্থায় পড়ে যাই, আমরা শুনলাম যে এখন সিন্ডিকেট হয়েছে, এই যে গ্যাসের যে এলপিজি গ্যাস যেটা বাসা বাড়িতে ব্যবহার করা হয়, এই সিন্ডিকেট ভাঙার দায়িত্বটা আসলে কাদের? সেখানে আমরা দেখি যে সরকার যখন কোনো একদিকে দাবিত হয়ে যায়, নানা গ্রুপ তখন সেখানে তারা কাজ করার চেষ্টা করে থাকে। আমরা বলবো যা রাজনীতিবিদ আমরা আছি সবাই ইলেকশন নিয়ে আসলে এখন ব্যস্ত আছেন, কিন্তু জনগণের যেই মৌলিক চাহিদাটা আছে, যদি সেখানে কোনো ব্যত্যয় ঘটে, এটাও আমাদের রাজনীতির পাঠ হওয়া উচিত। যে আমি যে জনগণকে দিয়ে আমি রাজনীতি করি, সেই জনগণ ভালো আছে কি না, তাদের অসুবিধা আছে কি। বেশ এখন প্রচণ্ড শৈত্যপ্রবাহ চলছে, কিন্তু হয়তো অনেকেই আচরণবিধির কারণে উদ্যোগটা নিচ্ছেন না, কিন্তু আমরা মনে করি সেখানেও আমাদের জনগণের পাশে দাঁড়ানো উচিত, কারণ জনগণ কিন্তু আমাদের আসলে রাজনীতিটা, আমরা এটা প্রত্যাশা করি। এবং যাতে করে সকল দলই তাদের জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী তারা এই জায়গায় অবস্থান গ্রহণ করে, মানুষের দুঃখ দূর করার চেষ্টা করেন, তারা মানুষের বিপদের পাশে থাকার চেষ্টা করেন। এবং যারাই এখন সুযোগ বুঝে দাম বাড়াচ্ছেন, আপনারা যারা ইলেকশন করছেন না তারাও কি বিতরণ করতে পারবেন না? আমরা পারবো, আমরা সেটা উদ্যোগ নিচ্ছি এবং আমরা সেটা ব্যবস্থা গ্রহণ করছি। অনেক জায়গায় অনেকেই করছেন, হয়তো প্রচারণা আসছে না, কিন্তু আমরা সবাই যা যা অবস্থান থেকে সামর্থ্যের আলোকেই সেই কাজটা আমরা করার জন্য চেষ্টা করে যাচ্ছি। আমরা সামর্থ্যবানদেরকেও বলবো আপনারাও আপনাদের জায়গায় থেকে মানুষগুলোর অসুবিধা দূর করার জন্য আপনারা এগিয়ে আসুন, তাহলে আমাদের মানুষগুলো ভালো থাকবে, তাদের কষ্ট সেখানে দূরীভূত। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট আতিকুর রহমান, এবং অসংখ্য ধন্যবাদ
আর নাম এহসানুল হক মিলন, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরা আজকে শোয়ের শেষে যারা শীতার্থ মানুষ রয়েছে, বিশেষ করে অনেকগুলো এলাকায় আছে যেখানে শীতের একদম জুবুছুবু অবস্থা, একদম শৈত্যপ্রবাহে মানুষ বিপর্যস্ত, সেই মানুষগুলোর দিকে রাজনীতিবিদ শুধু না, যারা সামর্থ্য যতটুকু আছে ততটুকু নিয়ে তাদের পাশে দাঁড়াবেন এই প্রত্যাশা করি। আর আগামী দিনের একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের মাধ্যমে এই বাংলাদেশ হয়ে উঠুক একটি কল্যাণমূলক রাষ্ট্র। আর সেজন্য আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফিজ।